ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th এসএলএসটির ফাইনাল অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত 3রা মার্চ 2024, তার অ্যান্সার লিস্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে এবং প্রতিটি ক্যান্ডিডেটই আশা করছি নিজেদের অ্যান্সার লিস্ট অনুযায়ী কার্বন পেপার থেকে কিন্তু তাদের অ্যান্সারগুলি মিলিয়ে নিয়েছে। এখন প্রশ্ন কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট থেকেই অনেক প্রশ্ন আসছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হলো, পরীক্ষা খুব ভালো দিয়েছি কিন্তু আমার স্কোর কম আসছে। প্রধান কারণ এই একটাই, আপনারা সকলেই বুঝতে পারছেন, সেটা হলো নেগেটিভ মার্কস। চিন্তা যে কারণে সেটা হচ্ছে ভ্যাকেন্সি পোস্ট অনেক কম, অথচ ক্যান্ডিডেটের সংখ্যা তার থেকেও অনেক বেশি। এখন সমস্যা ওই জায়গায়, ভালো করে প্রিপারেশন নিয়েছি, ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টাও করেছি এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে মনেও হয়েছে যে পরীক্ষা আমি ভালোই দিয়েছি, কিন্তু আজ যখন অ্যান্সার লিস্ট পাবলিশড হলো তখন কিন্তু চিত্রটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। পরীক্ষার পর অনেকেই কিন্তু বলেছিলেন আমি 70 পাবো, আমি 60 পাবো, এমনকি আমি 80 পাবো, 81 পাবো, এরকম পর্যন্ত ক্যান্ডিডেট কিন্তু বলেছেন। কিন্তু আজ তাদেরই মুখে কিন্তু অনেকটা ভারাক্রান্ত মানসিকতা প্রকাশ পাচ্ছে। প্রধান কারণ এটাই, যেগুলো সঠিক অ্যান্সার দিয়েছিলাম আজ সেগুলি ভুল বলে প্রমাণিত হচ্ছে। এক্ষেত্রে কিছু ভুল অ্যান্সারও অ্যান্সার লিস্টে পাবলিশ করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ জমা দেওয়া যাবে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এবং তার জন্য আবেদন মূল্যও কিন্তু যথেষ্ট বেশি, 1000 টাকার ওপর। 1000 টাকার ওপর এ কারণেই বলছি, এগুলো অ্যাপ্লাই করতে গিয়ে সেখানে অ্যাপ্লাই চার্জ পড়বে। তো যাই হোক, 1000 টাকা যদি হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই চার্জটা কিন্তু অনেক বেশি, তাই আবেদন করাটাও খুব কঠিন কাজ। তবুও যদি আপনি স্যাঙ্গুইন হন তাহলে কিন্তু যেগুলোর উত্তর ভুল বলে কমিশন দাবি করছে অথচ আপনার মনে হচ্ছে যে আপনি স্যাঙ্গুইন, এগুলো সঠিক, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এর অভিযোগ জানাতে হবে, তাতে 1000 টাকাই নিক কিংবা তার কম। মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 আজকের এপিসোডে আমরা মেনলি যে বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করব সেটা হলো স্কোর কম হলেও আপনারা কিন্তু হতাশ হবেন না। কেন এই কথাটা বলছি সেটাই আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সেই সঙ্গে আজকে যে বিষয়গুলোর উপর চোখ রাখবো সেগুলো দেখুন এখানে একে একে আমরা উল্লেখ করেছি। প্রথমেই অনেক প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে, অর্থাৎ কমিশন থেকে যে অ্যান্সার লিস্ট পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু অনেক উত্তরই ভুলভাল রয়েছে। কাট অফ স্কোর কেমন হলেও চলবে, অর্থাৎ কতটা কাট অফ থাকলে আপনার চিন্তামুক্ত, সেই পাশাপাশি আপনার কাট অফ যদি খুব কমও থাকে তাহলেও আপনার স্কোর অনুযায়ী কতটা থাকলে ভালো হয় সেটাও একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। চিন্তা নেই, সকলের স্কোর কম হবে এটা কিন্তু বলাটা ঠিক নয়, তবুও বলবো। কেন বলবো সেটা একটু চিন্তাভাবনা করব এবং সেই সঙ্গে কিন্তু আপনাদেরকে কাছে একটু অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করব। মাদ্রাসার ব্যর্থতাই হবে কিন্তু এসএলএসটির সাফল্যের চাবিকাঠি। যদি আপনার মাদ্রাসায় খুব কম স্কোর আসে, আপনি ভালো প্রিপারেশন নিয়েছেন কিন্তু তবুও খুব কম স্কোর আসছে, তার প্রধান কারণ যদিও নেগেটিভ মার্কস, তবুও যদি এখানে আপনি খুব কম নাম্বার পান তাহলেও কিন্তু আপনার এই কম নাম্বার বা ব্যর্থতাই হবে কিন্তু আগত এসএলএসটির সাফল্যের প্রধান চাবিকাঠি। কেননা ভোটের পরেই কিন্তু এসএসসির একটা ভয়ঙ্কর সুনামি বলুন কিংবা ঝড়ই বলুন কিংবা মহাপ্রলয় বলুন একটা আসতে চলেছে। আপনি যেহেতু নতুন ক্যান্ডিডেট, আপনার কাছে কিন্তু একটা বড় সুযোগ। যে খেদ আপনার মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় রয়ে গেছে সেই খেদ কিন্তু আপনার পূরণ হয়ে যেতে পারে আগত এসএলএসটি 2024 পরীক্ষায়। কিন্তু এগুলো কিভাবে সম্ভব সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। প্রথমে আসি, অনেক প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটা কথা বলবো যে এখানে ভুল উত্তর দেওয়া হয়েছে এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটই স্বীকার করছেন এবং সেটা কিন্তু প্রমাণিত বলা চলে। একটা বিষয় আমরা পর্ষদের কাছে অনুরোধ রাখতে চাই যে এর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে
অ্যাপ্লিকেশন চার্জটা বড্ড বেশি, যেটা ফর্ম ফিল আপের থেকেও বেশি বলে মনে হচ্ছে বা বেশি বলা চলে। হ্যাঁ, এটা ঠিক। প্রাইমারি টেটের ক্ষেত্রে যেটা হয়েছিল, যদি ভুল বলে প্রমাণিত হয় এক্সপার্ট মহলের দ্বারা বা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা, তাহলে কিন্তু ওনার টাকাটা ফেরত দেওয়া হচ্ছিল। কিন্তু তবুও বলা চলে এখানে আবেদন করতে গেলে বা ভুল বলে চ্যালেঞ্জ করতে গেলে সেখানে অ্যাপ্লিকেশন চার্জটা বড্ড বেশি, সেটা একটু কম করলে কিন্তু অনেকটা ভালো হয়। পাশাপাশি এই যে কয়েকটা প্রশ্ন নির্ধারণ করা রয়েছে, 90টা প্রশ্ন, যে কোনো সাবজেক্টের 90টা প্রশ্ন, এর যে অ্যান্সার লিস্ট, সেগুলো কমিশনের তরফ থেকে ভুল বলে বা ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে কেন? এটা তো থাকার সুবিধে নয় বা এটা থাকা তো উচিত নয়। এটা অনুরোধ করব কমিশনের কাছে যে এই বিষয়গুলো যেন একটু অবগত হন। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা সেগুলোকে পুনরায় মূল্যায়ন করার তুলনায় তার আগেই যদি এক্সপার্ট মহলের দ্বারা বা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা আগে ভেরিফাই করে নেওয়া হতো, সেটা একবারের জায়গায় দুবার, তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হতো না। ক্যান্ডিডেটদেরকে এভাবে ফর্ম ফিল আপ করে খরচ করে এই অভিযোগ জানানো, এটা কিন্তু খুব জটিল একটা ব্যাপার। এ কারণেই বলছি, কেননা অনেক প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভুল আছে এবং সেটা কিন্তু সত্যি ভুলই রয়েছে, এ কারণেই বলছি। তবে হ্যাঁ, এখানে অবশ্যই এই অভিযোগ জানাতে হবে এবং যেহেতু খেটে পরীক্ষা দিতে হয়েছে, স্বচ্ছভাবে পরীক্ষা দিতে হচ্ছে, ভালোভাবে পরীক্ষা দেওয়া হচ্ছে এবং সততা এখানে মান্যতা দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে উত্তরগুলো ভুল আসা উচিত নয়। কেননা মাত্র 90টা প্রশ্ন, তাতেও যদি ভুল আসে সেটা কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার। কাট অফ স্কোর কেমন হলেও চলবে, এ ব্যাপারটা একটু আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা মেনলি গ্র্যাজুয়েট পোস্টের ওপর গুরুত্ব দেব, তাহলেই আপনারা কিন্তু পিজি লেভেলটার ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন, আমরা সাবজেক্ট, সেই সঙ্গে ভ্যাকেন্সি এবং কল ফর ইন্টারভিউ, কতজনকে ইন্টারভিউয়ে ডাকা হতে পারে এবং কাট অফ কীরকম থাকলে ভালো হয় বা কীরকম হলেও কোনো অসুবিধে নেই, আপনি একটু আশ্বস্ত থাকতে পারেন, আপনি হতাশ না হয়ে থাকতে পারেন, সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমরা সাবজেক্ট অনুযায়ী একটা টেন্টেটিভলি নিয়ে এসেছি ব্যাপারটা। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনাদের এর বিরুদ্ধে মতামত থাকতেই পারে। আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে কিন্তু বিষয়টা ক্যালকুলেশন করে নেবেন। দেখুন, প্রথমেই আছে বেঙ্গলি সাবজেক্ট, ভ্যাকেন্সি রয়েছে 91টা, অর্থাৎ 91। কল ফর ইন্টারভিউয়ে ডাকা হবে প্রতিটা পোস্টের জন্য 1.5 ক্যান্ডিডেটকে, অর্থাৎ 91 ইন্টু 1.5 ইজগাল টু 136.5, অর্থাৎ 137 জনই, ধরুন 137 জনকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। সেখানে কাট অফ কত হলে চলবে সেটা আপনাদের বলি। দেখুন, বাংলা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেই সঙ্গে এটা কলা বিভাগের মধ্যে পড়ছে, অর্থাৎ আর্টসের সাবজেক্ট। এখানে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট বেশি থাকলে ভালো হতো, কিন্তু যেটা আছে সেটাকে মেনে নিয়ে এগোতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, এগুলো কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি পোস্ট, তাই এখানে ভ্যাকেন্সি পোস্টের সংখ্যা কিন্তু বাড়বে। এবারে এই ভ্যাকেন্সি পোস্ট যত বাড়বে, কাট অফ কিন্তু তত নিচের দিকে নামবে। তবু আমরা একটা সামঞ্জস্য করে, চিন্তাভাবনা করে, ক্যালকুলেশন করে আপনাদের সামনে অ্যানালিসিস দেখানোর চেষ্টা করছি। এখানে বেঙ্গলি সাবজেক্ট থেকে যদি আপনার নেগেটিভ মার্কস বাদ দিয়ে, অর্থাৎ নেগেটিভ যেটা হচ্ছে সেটা বাদ দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে যদি আপনার 60 অ্যাবাভ হয়, অর্থাৎ 60 নাম্বারের বেশি হয়, তাহলে কিন্তু আপনার কল ফর ভেরিফিকেশান বা কল ফর ইন্টারভিউয়ের জন্য ডাকার সম্ভাবনা বেশি থাকছে। এবারে একটা কথা আপনাদের বলি যে 60 নাম্বার, অর্থাৎ 90-এর মধ্যে 60 পেলেই অবশ্যই ডাকবে। দেখুন, এটা কিন্তু স্যাঙ্গুইনলি বলা যায় না, কেননা এখানে নেগেটিভ মার্কস আছে। দ্বিতীয়ত, এখানে ভ্যাকেন্সি পোস্ট অনেক কম, কাট অফ কোন জায়গায় যাবে সেটা বলা যাবে না। পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং কম্পিটিশানও কিন্তু খুব হাই লেভেলের। সুবিধা একটাই কি, পরীক্ষার প্রশ্নপত্র খুব সহজ এসেছিল, সহজ নয়, মিডিয়াম, যাই হোক এসেছিল। কিন্তু সমস্যা ওই এক জায়গায়, নেগেটিভ মার্কস হয়েছে। তাও আবার নেগেটিভ মার্কস কি, দুটো ভুল উত্তর দিলে 1 নাম্বার কাটা যাচ্ছে, যেখানে অন্যান্য পরীক্ষায় 3টে পিছু 1টা করে কাটা যায়, অর্থাৎ 3টে ভুল উত্তরের পিছু 1 নাম্বার কাটা যায়। কোনো ক্ষেত্রে আবার 4টে ভুল উত্তরের পিছু 1 নাম্বার কাটা যায়। কিন্তু সেখানে মাদ্রাসায় কম্পিটিশান এমনই ভয়াবহ আকার ধারণ করেছে, সেখানে দুটো ভুল উত্তর পিছু 1 নাম্বার কাটা যাচ্ছে। এবং এখানে প্রশ্ন সহজ এলেও নেগেটিভ মার্কসের সমস্যা এই জায়গায়, বিশেষত মাদ্রাসার ক্ষেত্রে দুটো ভুল উত্তর পিছু 1 নাম্বার কাটা যাচ্ছে এবং সেই 1 নাম্বার কিন্তু যেটা আপনি
সঠিক উত্তর দিয়েছেন, একদম পুরোপুরি সঠিক উত্তর দিয়েছেন, সেটা থেকে কাটা যাচ্ছে। কতটা বেদনাদায়ক, কতটা দুঃখদায়ক, হয়তো কম্পিটিশনের ক্ষেত্রে এটাই যুক্তিসঙ্গত এবং যুক্তিসঙ্গত বলেই হয়তো এরকম কমিশন নিয়ে এসেছে। যাই হোক, নেগেটিভের বিরুদ্ধে আমরা যাব না, কিন্তু নেগেটিভের কারণেই যে এই নাম্বারগুলো কমে যাচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। আপনি হয়তো 84টা উত্তর দিয়ে এসেছেন বা 80টা উত্তর দিয়ে এসেছেন, কিন্তু দেখা গেল আপনার 10টা প্রশ্ন ভুল উত্তর আছে, আপনার কিন্তু অটোমেটিক 5 মাইনাস হচ্ছে। 80তে উত্তর দিয়েছেন, 10টা প্রশ্ন ভুল উত্তর দিয়েছেন, মানে ওখানেই আপনার 10টা প্রশ্ন ভুল, মানে এমনিতেই 10 পাচ্ছেন না, আপনার 70। আবার 10-এর জন্যে 5 নাম্বার মাইনাস হচ্ছে, তাহলে ওখানে আপনার হয়ে যাচ্ছে 70 থেকেও 5 মাইনাস হয়ে 65। অর্থাৎ আপনি 80টা উত্তর দিয়ে এলেন, 10টা ভুল উত্তর দিলেন, নেগেটিভ মার্কস না থাকলে আপনি পেতেন 70, কিন্তু নেগেটিভ মার্কস থাকার কারণে এবং সেই নেগেটিভ মার্কস খুব কঠোর হওয়ার কারণে কিন্তু সেটা চলে যাচ্ছে একদম 65-তে। এই জায়গা থেকে অর্থাৎ খুব ভালো অ্যাসপিরিয়েন্ট স্টুডেন্ট হলেও কিন্তু কাট অফ এখানে অনেকটাই নিচে থাকবে। এই জন্যেই আমরা বলেছি যে বেঙ্গলিতে যদি 60 অ্যাবাভ থাকে তাহলেও কিন্তু আপনার ডাক আসার সম্ভাবনা বেশি রয়েছে। ভালো স্টুডেন্ট প্রত্যেকটাই কিন্তু সেখানে অর্থাৎ পরীক্ষার হলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, সেখানে প্রশ্নপত্র অর্থাৎ ধরুন 90টার মধ্যে আপনি 70টা করে এলেন, কিন্তু বাকি 20টা আপনার ছেড়ে আসতে খুব কষ্ট লাগবে। আপনার মাথায় আছে যে দুটো উত্তর ভুল হয়ে গেলে 1 নাম্বার কাটা যাবে, সঠিকটা থেকে কাটা যাবে, কিন্তু এমন একটা মায়া, এমন একটা গোলক ধাঁধা যেখানে প্রশ্ন ছেড়ে আসা খুব কঠিন। মনে হয় যেন এটা করে দিই, আচ্ছা ওটা একটা করে রাখি, আচ্ছা আর একটা করে রাখি, আর বেশি করব না, একটা করে রাখি, দেখুন সেটাই ভুল হয়ে গেল, সেটাই আপনার কিন্তু মেন জায়গা থেকে কেটে নিচ্ছে। কিছু করার নেই, যা হবে সেটা আমাদেরকে ভেবে নিতে হবে, মেনেও নিতে হবে। বায়োলজিক্যাল সায়েন্সে ভ্যাকেন্সি পোস্ট দেখুন একটু বেশি আছে, 148টি, যদিও এটা কিন্তু বাড়বে, আর বাড়লে কিন্তু লাভটা ক্যান্ডিডেটদেরকেই। 148 ইন্টু 1.5 ইজকাল টু 222, অর্থাৎ 222 জনকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। এক্ষেত্রে যদি আপনার নেগেটিভ মার্কস নিয়ে বা নেগেটিভ মার্কস নাম্বার বাদ দিয়ে আপনার যদি 50-এর ওপর স্কোর থাকে তাহলে কিন্তু আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারেন, কেননা বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ভ্যাকেন্সি পোস্ট বেশি রয়েছে এবং তার বাড়ারও সম্ভাবনা বেশি রয়েছে। সায়েন্সের ক্ষেত্রে স্কোর কম থাকলেও আপনার কিন্তু ইন্টারভিউ ডাকার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এখানে কাট অফ অনেকটাই নিচে থাকে। তবে নেগেটিভ মার্কসের কারণে আপনার কলা বিভাগগুলোতে অর্থাৎ আর্টসের সাবজেক্টেও কিন্তু কোনো অসুবিধে নেই। কি পরিস্থিতি হবে সেটা কিন্তু আগাম বলে দেওয়া যায় না, কিন্তু একটা টেন্টেটিভলি ধারণা করে নেওয়া যায়। সেই উদ্দেশ্যে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি। আপনারা নিজেরা অভিজ্ঞ, আপনার নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী বিষয়টা গ্রহণ করবেন। কেমিস্ট্রিতে দেখুন 42টা ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, তাহলে 42 ইন্টু 1.5 ইজকাল টু 63। 50 থেকে 55 যদি আপনার স্কোর করা থাকে তাহলে কিন্তু আপনি একটু অনেকটা আশ্বস্ত থাকতে পারেন। ইতিহাসের ক্ষেত্রে 56টি পোস্ট রয়েছে, এখানে তাহলে 84 জনকে ডাকার সম্ভাবনা রয়েছে। আপনার যদি 60 কিংবা 65-র ওপরে থাকে তাহলে কিন্তু আপনি আশ্বস্ত হতে পারেন, কিন্তু অনেকেই বলেছেন যে আমার 81 হচ্ছে, 80 হচ্ছে, কিন্তু সেগুলো নেগেটিভ মার্কসের কারণে অনেকটা নেমে যাবে। যদিও 80 81 উনি নেগেটিভ মার্কস বাদ দিয়ে করেছেন কিনা সেটা তো জানি না, তবে সেটা অবশ্যই নেগেটিভ মার্কস ধরেই উনি করেছেন। যাই হোক, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অনেকটা কম থাকবে, 111টা ভ্যাকেন্সি পোস্ট রয়েছে। এক্ষেত্রে 111 ইন্টু 1.5 করলে 166.5 বা 167 ধরুন, 45 প্লাস যদি আপনার স্কোর থাকে ম্যাথামেটিক্সে তাহলে কিন্তু আপনার ডাকার সম্ভাবনা বেশি রয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে 72টি ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, এক্ষেত্রে 72 ইন্টু 1.5 ইজকাল টু 108, অর্থাৎ 108 জনকে ডাকার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ফিজিক্সে যদি আপনার 50 প্লাস স্কোর করা থাকে তাহলেও কিন্তু আপনি এখানে ডাক পেতে পারেন। ইংলিশের ক্ষেত্রে 102, অর্থাৎ 102 ইন্টু 1.5 ইজকাল টু 153, 153 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। এক্ষেত্রে আপনার যদি 60 অ্যাবাভ বা 65 অ্যাবাভ যদি আপনার স্কোর করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে ডাক পেতে পারেন। এই হলো কাট অফের একটা ব্যক্তিগত ধারণা বা একটা অ্যানালিসিস বলা চলে, সমীক্ষা অনুযায়ী কিন্তু এরকমই একটা দিক দাঁড়াচ্ছে। এবারে যে কথাটা বলবো যে আপনাদের ক্ষেত্রে চিন্তা নেই, সকলের স্কোরই কিন্তু কম আসবে। কেন বলছি? ভালো পরীক্ষা দিয়েও অনেক কিন্তু নেগেটিভের কারণে নাম্বার কাটা যায়।
এখানে বলা চলে 70% ক্যান্ডিডেট কিন্তু ভালোভাবে প্রিপারেশনে পরীক্ষা দিতে গেছেন, আর যত প্রিপারেশন আপনার ভালো হবে ততই কিন্তু কোয়েশ্চেন ছেড়ে আসার সমস্যাটা বেশি হবে। আপনি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেছেন, কিন্তু সেখানে যখন দেখবেন যে আপনার 20টা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারছেন না, তখন কিন্তু আপনার মানসিক চাপ এত বেশি হবে, তখন কিন্তু আপনি আপ্রাণ চেষ্টা করবেন সেটার সঠিক উত্তর খুঁজে বের করার। অর্থাৎ এই 20টা প্রশ্নের মধ্যে যদি 2-1টা কোশ্চেন ঠিক করে আমি করতে পারি, 2-1টা কোশ্চেন তবু একটু চেষ্টা করি, কেননা ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেছেন, খুব তাড়াতাড়ি আপনার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। 1.5 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা আপনার কমপ্লিট হয়ে গেছে, আর আধ ঘন্টা আপনি কী করে সময় কাটাবেন? আপনি বারবার দেখছেন একটা প্রশ্ন, ভালোভাবে পড়ছেন, চিন্তাভাবনা করছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেট খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত আপনি তখন রিস্ক নিয়ে ফেলছেন এবং উত্তর একটা করেই রাখি, আমি তো এতগুলো সঠিক উত্তর দিয়েছি, 1-2 ভুল হলে আমার অসুবিধে নেই, আর সেখান থেকেই কিন্তু কাট অফ নেমে যাচ্ছে। তাই আপনার যদি স্কোর বলে রাখতে পারি 50-এর ওপরে থাকে, সেটা আর্টস কিংবা সায়েন্স যে কোনো সাবজেক্টেই হোক, যদি 50+ স্কোর আপনার থাকে তাহলে কিন্তু আশা ছাড়বেন না, হতাশ হবেন না। আপনার স্কোর কিন্তু ভালো আছে, কেননা নেগেটিভ মার্কসেই অনেক ক্যান্ডিডেটের নাম্বার কমবে। আমি বলছি আপনার স্কোর যদি 50-এর ওপরে থাকে, 50+ স্কোর থাকে, তাহলে আপনি চুপ করে নিশ্চিন্তে থাকুন, কেননা স্কোর কোন জায়গায় নামবে, কাট অফ কোন জায়গায় এসে থামবে সেটা কিন্তু বলা যাবে না। ওদিকে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট বাড়ার সম্ভাবনা রয়েছে, ওদিকে কিন্তু এসএসসি বোর্ড বা শিক্ষক নিয়োগ বোর্ড কিন্তু যা পরিস্থিতি হয়ে গেছে বর্তমানে রাজ্যে, তাই ভ্যাকেন্সি পোস্ট বাড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, সেদিকে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং সেই সঙ্গে মাদ্রাসায় যে নিয়োগটা হবে প্রত্যেকটা কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ হবে। যদি মাদ্রাসার আপনার মনে হয় খুব খারাপ রেজাল্ট হয়েছে, তাহলেও কিন্তু আপনি ভাববেন না, কেননা আপনার এই মাদ্রাসার ব্যর্থতাই হবে এসএসসির অর্থাৎ এসএলএসটির সাফল্যের চাবিকাঠি। আপনি চিন্তাভাবনা করুন মাদ্রাসায় কোন ভুলগুলো আপনি করে এসেছেন, আপনি চিন্তাভাবনা করুন মাদ্রাসায় প্রিপারেশনের ক্ষেত্রে কোন জায়গায় আপনার কিছু খামতি রয়ে গেছে, আপনি চিন্তাভাবনা করুন মাদ্রাসায় প্রিপারেশনটা যেটা নিয়েছিলেন তার থেকেও কীভাবে বাড়ানো যায় কি। আপনি চিন্তাভাবনা করুন মাদ্রাসার প্রিপারেশনটাকে আরও কতটা শক্তপোক্ত করা যায়, আরও কতটা অ্যানালিসিসের মাধ্যমে কতটা ভালোভাবে ধরে রাখা যায়, কত ভালোভাবে প্র্যাকটিস করা যায়, সেটা আপনি ধরে রাখার চেষ্টা করুন। এবং সবথেকে বড় কথা এটাই, মাদ্রাসায় পরীক্ষা যেহেতু এই সদ্য 2-3 মাস হলো দিয়েছেন, এবং আগামী 2-3 মাসের মধ্যেই এসএলএসটির নতুন নোটিফিকেশান এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপ আসতে চলেছে, তাই এখানে যে প্রিপারেশান নিয়েছেন, যে পরিশ্রম করেছেন, সেটাই কিন্তু আপনার এই এসএলএসটির ক্ষেত্রে কার্যকরী হবে। মাদ্রাসায় অনেকেই চাকরি পেয়ে যাবেন, যারা পাবেন তারা কিন্তু এসএলএসটিতে ততটা কম্পিটিশানে আসতে পারবেন না। আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু অনেকেই আসতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কার, কেননা চাকরি সামলানোর পাশাপাশি এসএলএসটিতে আসা এবং এসএলএসটিতে এলেও তারা কিন্তু যদি 9-10-এর ক্যান্ডিডেট হয় তারা কিন্তু 11-12-এর জন্য প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 9-10টা অনেকটা ফাঁকা হবে। এই সমস্ত দিক, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করুন, আপনার কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আপনার চোখের সামনে বিষয়টা কিন্তু স্বচ্ছ হয়ে উঠবে। এই সকল মাধ্যমে বা এই সকলভাবেই কিন্তু আপনার সাফল্য এগিয়ে যাবে। মাদ্রাসায় যদি আবারও বলছি 50-এর ওপর স্কোর করা থাকে, তাহলে কিন্তু বেশি চিন্তাভাবনা করবেন না, ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আপনি কিন্তু একটু স্থির থাকবেন। কাট অফ কোন জায়গায় নামবে, আপনার প্রিপারেশান ভালো, আপনার পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু কাট অফে নেমে যাচ্ছে, তার প্রধান কারণ হলো নেগেটিভ মার্কস। এবং সেই নেগেটিভ মার্কস কিন্তু আর কিছু নয়, 2টো ভুল উত্তর পিছু 1 নম্বর করে কাটা। এটা যদি 3টে ভুল উত্তর পিছু হতো তাহলে কিন্তু অনেকটা হতো। তবে হ্যাঁ, কাট অফ আছে, নেগেটিভ মার্কস আছে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, কেননা প্রত্যেকেরই কিন্তু স্কোর কমবে। দেখা যাক আগামী দিনে যেটা হবে সেটা আমাদের মেনে নিতে হবে। আপাতত অ্যান্সার লিস্ট পাবলিশড হয়ে গেছে, আর 1 মাস পরেই হয়তো রেজাল্ট এসে যাবে, এবং হয়তো নয়, আসবেও। ভোট মিটে গেলেই রেজাল্ট এসে যাবে, তারপরে ইন্টারভিউ, তারপরে কাউন্সেলিং এবং তারপরেই কিন্তু নিয়োগ। ওদিকে নতুন এসএলএসটি ভোটের পরেই আসবে, সেটা সুপ্রিম কোর্টে 16ই জুলাইয়ের পরেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আরও, এবং হবেও। সুপ্রিম কোর্টের কেস মিটে গেলে কমিশনার নতুন এসএলএসটি করতে চাইবে না এমনটা আর সম্ভব নয়। যেটাই করুক সেটা আমরা মেনে নেব। নতুন এসএলএসটি আসছে, মাদ্রাসার
প্রিপারেশান যদি আপনারা এখনও পর্যন্ত ধরে রাখতে পারেন সেটা ধরে রাখুন, একটু একটু পড়াশোনা চালিয়ে যান। মাদ্রাসায় যদি আপনার ডাকে তাহলে কাজে লাগবে, যদি নাও ডাকে তাহলে এসএলএসটির ক্ষেত্রেও আপনার কাজে লাগবে। সামনে তো পিএসসির গেজেট বেরিয়ে গেছে, তার নোটিফিকেশানও ভোটের পরেই আসছে। ওদিকে বিহারের স্টেট পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, অ্যাডমিটও আশা করি সকলে তুলে নিয়েছেন যারা ফর্ম ফিল আপ করেছিলেন, যারা পরীক্ষা দিতে ইচ্ছুক। ওদিকে আবার স্কুল এসআই অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টরের নতুন নোটিফিকেশানও আসতে চলেছে ভোটের পরে। একলব্য মডেল স্কুলে নতুন আপডেট আসতে চলেছে, নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নতুন আপডেট আসতে চলেছে। আপার প্রাইমারির নিয়োগ হয়ে গেলেই সেখানেও নতুন নোটিফিকেশান অবশ্যই আসবে। প্রাইমারি টেট তো প্রতি বছর হচ্ছেই, অর্থাৎ শিক্ষক নিয়োগের প্রতিটা স্টেপই কিন্তু ভোটের পরে শুরু হয়ে যাবে। চিন্তা করবেন না, আপনারা আপনাদের মতো মাথা ঠান্ডা রেখে প্রিপারেশান নিতে থাকুন, এগিয়ে যান। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন। যদি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করার থাকে, কিছু বলার থাকে, কিছু পরামর্শ দেওয়ার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। 24 ঘন্টা আপনাদের জন্য কমেন্ট বক্স ওপেন থাকছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।